ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রতিবেশী দেশের কঠিন ও চূড়ান্ত অবস্থান স্পষ্ট হয়ে গেল। ওটা ফাঁস হয়েছে বলা যায়। তাদের ভরসা তারেক রহমান, এটাও স্পষ্ট হয়ে গেল। দর্শক, আমি বিশ্লেষণ করছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটা বক্তব্য কালবেলা। এটা ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া বা ভারতের দ্য হিন্দু থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস অনেক পত্রিকা এসেছে, বাংলাদেশের বিভিন্ন নিউজ পেপার ওইটা বাংলায় অনুবাদ করে ছাপিয়েছে। এটা থেকে ভারতের মনোভাব এবং ইউনূসের বিরুদ্ধে তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট। এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারত যে ঘটনা ঘটিয়েছে, এটা তো আমি নানান আলোচনায় ব্যাখ্যা করেছি। এটা ওয়ান কাইন্ড অফ যুদ্ধ ঘোষণার গ্রাউন্ড ওয়ার্ক। কারণ কোন একটা দেশে যদি আপনি মিলিটারি ইন্টারভেনশন করতে চান, তাহলে ওটার নাম দিতে হয় হিউম্যানিটারিয়ান ইন্টারভেনশন। যে আমরা কোনো একটা সম্প্রদায়কে রক্ষার জন্য বা আত্মরক্ষার জন্য এটা করছি। আমরা এটা করছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে। যুদ্ধ কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। এটা থিওরিটিক্যাল কথা, কিন্তু বাস্তবে ওটা আধিপত্যবাদের মানে আধিপত্য প্রতিষ্ঠার লড়াই, কোনো শান্তি প্রতিষ্ঠার লড়াই না। তো দর্শক, কালবেলার শিরোনাম করেছে এভাবে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর। তা কি বললেন আমরা একটু দেখি। বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলেও এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এখান থেকে স্পষ্ট যে বাংলাদেশের সাথে ভারতের যে এখন অবনতিশীল সম্পর্ক, এটা উন্নতি এখন হবে না। এটা উন্নতির জন্য ভারত শর্ত দিচ্ছে। নাম্বার ওয়ান, নির্বাচন হতে হবে আগে। নির্বাচনের আগে স্থিতিশীল পরিবেশ হলেও সম্পর্ক ভালো করবে না তারা। কারণ কি বলেছে দেখেন, নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে, নির্বাচন ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে তাতেও রাজি না। কেন রাজি না? যে ইউনূসেই আপত্তি ভারতের। কারণ নির্বাচন ছাড়া যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, যদিও পরিস্থিতি স্বাভাবিক আছে ভারতের দৃষ্টিতেই, যদি পরিবেশ স্বাভাবিক হয় নির্বাচন ছাড়া, তাহলে তো এখন নির্বাচন ছাড়া মানে তো ইউনূস। ইউনূসকে কিছুতেই মানতে পারছে না। এটা হচ্ছে ভারতের নোংরামি। ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের জনগণের, সেখানে জনগণ যাকে ক্ষমতায় রাখবে তার সাথে ভারত সম্পর্ক রাখবে জি2জি লেভেলের। আর সম্পর্কের মূল ভিত্তি পিপলস টু পিপলস। এটি তো ফরেন পলিসি বা ইন্টারন্যাশনাল রিলেশনস এর বেসিক কনসেপ্ট। কিন্তু ভারত বলছে নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে। বাটপারি কত প্রকার কি দেখে নির্বাচনের মধ্য দিয়ে। এখন মজার বিষয় হচ্ছে যে আর পরিস্থিতি স্বাভাবিক কি? নির্বাচন হয়ে গেলেই যে সম্পর্ক স্বাভাবিক হবে তাও কিন্তু না। প্রথমে বলছে নির্বাচন, তারপরে পরিস্থিতি স্বাভাবিক। এখন ভারতের কাছে পরিস্থিতি স্বাভাবিক মানে হচ্ছে আওয়ামী লীগকে ওপেন স্পেস দিয়ে দেওয়া। আওয়ামী লীগকে একটা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিয়ে আওয়ামী লীগের বিচার বন্ধ করে দিলেই ভারত বলবে পরিস্থিতি স্বাভাবিক। তাহলে ইউনূসকে কোনোভাবেই মানতে পারছে না ভারত, এবং ইউনূসের বিরুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের অকল্পনীয় অবিশ্বাস্য অবস্থান, যেটা বাইল্যাটারাল রিলেশনস বহাল আছে এমন দুইটা দেশের মধ্যে হতে পারে না। অতএব একটা যুদ্ধ অবস্থা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। যেমন দেখেন, রাশিয়া ইউক্রেনের কথা যদি বলি, অথবা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কথা যদি বলি, ইউক্রেনে যদি পুতিনের পছন্দের শাসক ক্ষমতায় বসাতে পারে, তাহলে কিন্তু কোনো ঝামেলা নাই, যুদ্ধ সব শেষ। আবার ভেনেজুয়েলায় ট্রাম্পের পছন্দের শাসক বসালেও ঝামেলা শেষ। তখন আর বলবে না যে মাদক পাঠায়, তখন পরিস্থিতি ঠান্ডা। এটা হচ্ছে বাস্তবতা, এই হচ্ছে রাজনীতির ভণ্ডামি। দর্শক, এখন নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়া, স্বাভাবিক অর্থ হচ্ছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া, আওয়ামী লীগকে ফাংশন করতে দেওয়া। এবং এটা তাদের পছন্দের বা ভারতের এখন পছন্দের তারেক রহমান যদি হয় তাহলে তিনি দিবেন। এটা আওয়ামী লীগ জয়শঙ্করের সাথে তারেক রহমান কথা হয়েছে, ইনফরমাল আলোচনা হয়েছে, বা এর আগে অন্য চ্যানেলেও কথা হয়েছে। এবং এটি মির্জা ফখরুল বলেছিলেন যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, সব মামলা আমরা প্রত্যাহার করে নিব। এবং নিষিদ্ধের রাজনীতির বিরুদ্ধে বিএনপি, এটা তো তারা আগে থেকে বলে আসে যে আমরা কোনো নিষিদ্ধের রাজনীতি চাই না। তো দর্শক, এই জায়গায়
এটা স্পষ্ট যে ভারত কিছুতে ইউনুসকে মানতে চাচ্ছে না, ওই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের মতো, রাশিয়া ইউক্রেনের মতো জেলেনস্কিকে মানতে চাচ্ছে না, আবার এরা ওই মাদুরোকে মানতে চাচ্ছে না, ওইরকম ভারত ইউনুসকে মানতে চাইছে না। ভারত চায় কি নির্বাচনের মধ্য দিয়ে তারেক ক্ষমতায় আসুক, এবং তারক ক্ষমতা আসলে পরিস্থিতি স্বাভাবিক না, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উইথড্র করে তাদেরকে মামলা টামলা প্রত্যাহার করে নিলে স্বাভাবিক। এইটা যদি হয় তখন ভারত বলবে যে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক এখন ঠিক আছে। এইটি জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেছেন। আমি জয়শঙ্কর এই সেন্টেন্সটা আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে এ অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক আরো জোরদার হবে। একদম যে ভারত সম্পর্ক ছিন্ন করবে একথা কূটনীতি কেউই বলে না, ছিন্ন করলেও বলে যে বাধ্য হয়েছি, বা আমরা করিনি তারা করেছে, ইত্যাদি ইত্যাদি, বা এটা এই ঘটনার রিয়াকশন। স্বাভাবিক বলে না যে আমি সম্পর্ক রাখতে চাই না। তাহলে ভারত কি চায় এটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারি, যে তারা চায় তারেক রহমান ক্ষমতায় এসে আওয়ামী লীগকে স্বাভাবিক করুক, তাহলে সব ঠিক আছে, তাহলে মোস্তাফিজুর রহমানকে খেলতে দিবে, নইলে দিবে না। এটা হচ্ছে তাদের। আর এই কারণে দেখবেন যে মোস্তাফিজ ইস্যুতে, শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমান কোনো কথাই বলবে না। চেন্নাইয়ের এক অনুষ্ঠানে বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। হিন্দুস্তান টাইমস এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে, ওইটি বাংলাদেশের গণমাধ্যম রিপোর্ট করেছে। এখন তো বাংলাদেশ সফর এসেছিল খালেদা জিয়ার জানাজায় শোক জানাতে, কিন্তু তারেক রহমানের সাথে মিটিং হয়েছে, আর ওই মিটিং বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে ভারতের যে জয়শঙ্কর। তাহলে খেলা কিন্তু ঘটে গেছে। তারেক রহমানের শোকের মধ্যেও নিজেকে ভারতের কাছে বিক্রি করতে একটু দ্বিধা করেন নাই। জয়শঙ্কর বলেন, যেসব দেশ সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে ভারত তাদের সমর্থন ও সহায়তা দেয়। মানে যারা ভারতের দালালি করে তাদেরকে সমর্থন ও সহায়তা দেয়। মানে ভাবটা কি, মানে মোরল যুক্তরাষ্ট্র ভাব। কিন্তু এখানে বাংলাদেশ পাকিস্তানের সাথে আর চীনের সাথে দু একটা সিকিউরিটি প্যাক্টে গেলে এই এই ভাব ছুটে যাবে। কিন্তু এই জন্যই তারেক রহমান এটা করবেন না। এই জন্য বিপ্লবী সরকার আমাদের জন্য জরুরি ছিল। আসলে একটা দেশকে নতুনভাবে স্বাধীন করে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যে কতটা কঠিন, একটু ভুল করলেই যে সে আগের সবকিছু বহাল থাকে। আর ভারত যে কতটা ধান্দাবাজ এবং রগ স্টেট টাইপের, বাংলাদেশের উপর তাদের আধিপত্য তো সেই বাংলাদেশের জন্ম থেকে, বাংলাদেশের জন্মটাই তো ভারতের হাত ধরে। এটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি যে হাসিনা পালিয়েছে, তারপরও আবারও ভারতের কবজায় আমরা এটাই দেখতে পাচ্ছি। তিনি বলেন, যেসব প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদ চালিয়ে যায় তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে। এসব বিষয় নয়াদিল্লি দৃষ্টিভঙ্গি পরিচালিত হয় সাধারণ বুদ্ধি ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। এর অর্থ কি, যে বাংলাদেশে সন্ত্রাসবাদ চলছে, সন্ত্রাসবাদ মানে ইসলামপন্থীদের উত্থান, বাংলাদেশে সন্ত্রাসবাদ চলছে মানে কি হিন্দুদের উপর নির্যাতন। অতএব এটা যদি করে তাহলে আত্মরক্ষার অধিকার, মানে ওই হিন্দু রক্ষা মানে ভারতের আত্মরক্ষা, এইটার নাম ধরে এই যে আত্মরক্ষার অধিকার আছে, উই হ্যাভ রাইট টু সেলফ ডিটারমিনেশন। এটা একটু একাডেমিক্যালি আপনাদেরকে বোঝাই। পৃথিবীতে যে সব দেশ আর একটা দেশে হামলা করে, যখন জাতিসংঘ বা আন্তর্জাতিক মিডিয়া ধরে তখন তারা জবাব দেয় এটা, যে উই হ্যাভ রাইট টু সেলফ ডিটারমিনেশন, উই হ্যাভ রাইট টু ডিফেন্ড আওয়ার সেলফস, যে আমাদের আত্মরক্ষার অধিকার আছে, আমরা আত্মরক্ষার্থেই হামলা করেছি। ইটস নট অফেন্সিভ, ইটস ডিফেন্সিভ। পৃথিবীর কেউ বলে না আত্মরক্ষার জন্য এটা করেছে। এমনকি যে মাদুরোকে ধরে আনে, এটাকেও তারা বলছে যে এটা আমাদের অধিকার। তো ওই সেই বিষয়ে কথা বলছে জয়শঙ্কর। অতএব পরিস্থিতি ভালো না। ডক্টর ইউনূস সরকারের অনেক হিসাব নিকাশ হঠাৎ এলোমেলো হয়ে গেল। ইউনূস সরকার অনেকটা নিরুপায়, অনিচ্ছা সত্ত্বেও ইউনূস সরকারকে অনেক কিছু করতে হচ্ছে। নানান পক্ষ ডক্টর ইউনূসকে চাপ দিয়ে, নানান পক্ষ কারা, আমরা আসি, নির্বাচন নিয়ে একটা নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করছে। কারা আমি স্পষ্ট করব। আসলে এখানে নানান বিষয় নিয়ে আলোচনা। বাংলাদেশে এখন অবস্থাটা যথেষ্ট উত্তেজনাকর এবং আলামত ভালো না। দেশের আলামত ওভারঅল ভালো না। দেশের আলামত, পৃথিবীর আলামতই তো ভালো না। সভরেন ন্যাশন স্টেট কনসেপ্টই তো নাই হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ল নাই, ইন্টারন্যাশনাল কোনো গার্ডিয়ান নাই, দ্যাট মিনস জাতিসংঘ নাই, হিউম্যান রাইটস নাই, সভরেন্টি নাই। তাহলে কি, দ্যাট ইজ ক্যাওটিক সিচুয়েশন।
কেওয়াস, এটা ইন্টারন্যাশনাল রিলেশনস এর ভাষায় বলে কেওয়াস। কোনো ল অ্যান্ড অর্ডার, ওয়ার্ল্ড অর্ডার সিস্টেম এগুলো না থাকাটাকেই বলে কেওয়াস। আর এগুলো যারা না মানে তাদেরকে বলা হয় রগ স্টেট। এখন তো দেখি ওয়ার্ল্ড সুপার পাওয়ার নিজেই রগ স্টেট, কোনো ল কিচ্ছু মানবে না, মিথ্যা অভিযোগ দিয়ে যে মাদক পাচার করে, মাদক দেয়, অথচ কোনো গবেষণা এটা প্রমাণিত হয়নি। যেখানে কলম্বিয়া হামলা করার কথা সেখানে কলম্বিয়ান, এর মানে নিজের পছন্দের শাসক বসলে তখন মাদক যতই দিক কোনো সমস্যা না। তো সেখানে বাংলাদেশের অবস্থা ভালো হয় কিভাবে? বাংলাদেশে ভারত হামলা করার পরিকল্পনা করছে, গ্রাউন্ড রেডি করছে, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই ধোয়াতলে মিলিটারি ইন্টারভেনশন বা হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন তারা করতে পারে। তবে করবে না যদি তাদের পছন্দের তারেক রহমান এসে ভারতের কথা মতো চলতে পারেন। তো এই জায়গায় বাংলাদেশের নির্বাচন শুধু তারেক রহমান জিতলেই হবে না, কারা কতটা আসন নিয়ে জিতেছেন, বিরোধী দল কারা, আদৌ তারেক রহমান জিততে পারবেন কিনা, নানান হিসাব নিকাশ আছে। এই জায়গায় ওই ভারত তাদের এদেশের এজেন্টদের মাধ্যমে নির্বাচনে একটা অস্বাভাবিক সমীকরণ ঘটানোর চেষ্টা করছে। কি? জাতীয় পার্টি সহ, জাতীয় পার্টি সবাইকে পারবে না, কারণ অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জনগণ পিটিয়ে বা ঘাট ধরে বের করে দিবে, অনেকের মনোনয়নপত্র স্থগিত করতে বা বাতিল করতে আন্দোলনও হচ্ছে। কিন্তু ফাঁকে ফোকরে ওই গোষ্ঠীর টার্গেট হচ্ছে 80 জন, যে 80 জন লোককে এমন ভাবে প্রার্থী করব, মানে জিতিয়ে আনবো একদম, এবং তাদেরকে আশ্বাস দিচ্ছে ভারতপন্থী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ভারতপন্থী বিভিন্ন বাহিনীর প্রধান। দেখেন, মিস্টার ওয়াকারুজ্জামানের তো সরাসরি রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট ছিল, কিন্তু সেটা হয়নি, কারণ ওয়াকারের মধ্যে প্রচুর ইগো, কথা কম বলেন কিন্তু মনের মধ্যে ইগো রেখে দেন, বুকে পাথর চাপা দিয়ে অনেক কিছু মেনে নেন কিন্তু মনে মনে রেখে দেন। আসিফ মাহমুদের মতো নায়ক শেষ পর্যন্ত উপদেষ্টা পদ ছেড়েছেন এবং নির্বাচন করতে পারছেন না। জামাত শর্ত দিতে বাধ্য হয়েছে, আসিফ মাহমুদকে প্রার্থী করলে আমরা তাকে নমিনেশন দিব না, সাপোর্ট করব না। অতএব সেনাবাহিনীর সাথে লাগলে সে বাংলাদেশে তার জন্য সফল হওয়া কঠিন। অথচ রাজনীতিতে কে কি করবে এই বিষয়ে সেনাবাহিনীর কোনো কাজই না। হ্যাঁ, একদিন এই পেশাদার সেনাবাহিনী আসবে, তাদের কাজ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধের ট্রেনিং দেওয়া, আর যদি কিছু ডেভেলপমেন্ট প্রজেক্টে তাদেরকে ডিপ্লয় করা হয় সেখানে তারা কাজ করবে। রাজনীতি নিয়ে নাক গলানো তাদের জন্য অবৈধ, শিক্ষা পেতে হবে যারা এগুলো করছে। এখন দ্য রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট ফেল করেছে, কিন্তু তারা কি বসে আছে? না, এখন নামে বেনামে ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থী বানিয়ে জাতীয় পার্টি বা ওই ভারতের প্রার্থী, 2024 সালে ডামি নির্বাচনে একটা কথা আমরা বিশ্লেষণ করতাম, ভারতের প্রার্থী ঝিনাইদহের একজন প্রার্থী সরাসরি বলেছিলেন যে আমি ভারতের প্রার্থী। 80 জন ভারতের প্রার্থীকে জিতিয়ে আনার একটা পরিকল্পনা চলছে, এবং তাদেরকে ওই ভারতপন্থী বা ভারত নিয়ন্ত্রিত যে এজেন্সিগুলো বাংলাদেশে আছে, তারেক রহমানের কনসেন্ট নিয়ে, যেহেতু তারেক রহমানকে তারা প্রধানমন্ত্রী বানাবে চুজ করে ফেলেছে, তারেক রহমানের কনসেন্ট নিয়ে তারা এটা কাজে লাগানোর চেষ্টা করছে, বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবং তাদের চিন্তা এটা যে বিএনপিকে কোনো রকম একটু মেজরিটি দিয়ে দিই, আর বিরোধী দলটা যেন জামাতকে না বানানো যায়, 80 জনকে কিছু আসন দিয়ে এক করে তারা হবে বিরোধী দল, জামাত হবে থার্ড, এরকম একটা চিন্তা আছে। তারপরে এনসিপির ছেলেদের এই যে প্ল্যান, এটা যদি বাস্তবায়ন হয়, ভারতের যে পরিকল্পনার কথা আপনাদেরকে শোনাচ্ছি, এটা উদ্বেগজনক, কিন্তু কি হবে সেদিকেও আসি আমি। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এনসিপির ছেলেদের ক্ষেত্রে আপনারা দেখবেন, কয়েকটা চিত্র দেখবেন, যদি এটা হয়, কিন্তু এটা হবে না, কেন হবে না আমি আসছি সেদিকে, কিন্তু চেষ্টা করছে। আর আমরা এই আলোচনা করছি, এটাও একটা কারণ যে এটা বাস্তবায়ন হবে না, কারণ আমরা স্পষ্ট করছি ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে। এখানে দর্শক যেটা হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যদি ভারতের এই 80 জনের থিওরি বা মোরাললেস সামথিং এটা হতে পারে, যদি এটা বাস্তবায়ন হয়, তাহলে আপনি দেখবেন যে নির্বাচনের কয়েক মাসের মধ্যে ওই পিলখানার ট্র্যাজেডির মধ্যে একটা ট্র্যাজেডি ঘটছে। সাপোজ কোনো একটা অনুষ্ঠান প্রোগ্রাম যেখানে জুলাই যোদ্ধাদের ডাকা হয়েছে, সমন্বয়কদের ডাকা হয়েছে, বা যে কোনো কাউন্সিলে অনেক কিছু তো হতে পারে, বা নতুন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, প্রধানমন্ত্রী আসার আগেই দেখবেন যে
বোমা টামা মেরে বা কিছু একটা ঘটনা ঘটিয়ে সমন্বয়করা নাই। অর্থাৎ যারা জুলাই বীরশ্রেষ্ঠ সমন্বয়ক, এদেরকে সবাইকে মেরে ফেলবে। এখানে আমি সাদিক কায়েমকে বলবো, মাঝে মাঝে সাক্ষাৎ হয় কিন্তু মনে ছিল না বিষয়টা বলার, আমি বলবো এবং এই আলোচনায় সবাইকে সতর্ক করছি। সাদিক কায়েমকে মেরে ফেলা হতে পারে, এই ধরনের একটা প্ল্যান। বা অনেকে, আমাকে একজন সাবেক সেনা অফিসার বলেছে যে 20 বছর পর হলেও সাদিক কায়েমের ফাঁসি হবে। ডু ইউ বিলিভ ইট? আমাকে বলেছে। তো এটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে। রাজনীতি খুব কঠিন জিনিস। বিপ্লবী সরকার গঠন না করার মাসুল অনেক সমন্বয়ককে দিতে হবে। এখন এরপরে মাসুল দিতে হয়েছে শরীফ ওসমান হাদিকে, দেয়া লাগতে পারে সাদিক কায়েমকে। সাদিক কায়েম ছিল সমন্বয়কদের সমন্বয়ক। সাদিক কায়েম শিবির নেতা হিসেবে না, সমন্বয়ক হিসেবে, সমন্বয়কদের সমন্বয়ক হিসেবে হাসিনার বা এই যে পুলিশ টুলিশ সবকিছু এলোমেলো করে দিয়েছে, এর অন্যতম মাস্টার মাইন্ড সাদিক কায়েম। এটা সবাই জানে, জুলকারনাইন স্যারের পোস্টে এটা স্পষ্ট হয়েছিল। এবং আরো সমন্বয়কদের, কেউ দেখবেন যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো ট্রাক চাপা পড়ে মারা গেছে, কেউ শুনবেন যে অতিরিক্ত মদ্যপানে মারা গেছে, কেউ শুনবেন যে লঞ্চ দুর্ঘটনায় মারা গেছে, মোটরসাইকেল উল্টে মারা গেছে, এরকম অনেক কিছুই শুনবেন। আর ওসমান হাদির মতো ঘটনা তো কিছু এটা নিয়মিতই ঘটতে থাকবে কিছু। তো যদি ভারতের এই 80 সিটের প্রজেক্ট পাশ হয়, এবং 80 সিট কারা? ওই জাতীয় পার্টি অমুক তমুক এদেরকে নিয়ে, কোথাও স্বতন্ত্র কোথাও জাতীয় পার্টি। ভারতের অনেক প্রার্থীকে এই নির্বাচনে তাদের প্রার্থিতা বৈধতা দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্ল্যান। তবে দিন শেষে এই প্ল্যান বাস্তবায়ন করতে আমরা দিব না। হবে না সেটা বলবো না, আমরা দিব না। এই সাদিককে আমরাই দিবে না, কারণ তারা তো আর মরতে চায় না। সাদিককে আমরা জীবন দিয়ে হলেও অন্য সমন্বয়কদের বাঁচাবে। যার ফলে এই যে প্ল্যান, ভারতের হেজিমনি ধরে রাখার যে প্ল্যান, এগুলোর বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে। তখন সাদিক ক্যাম্প হয়তো শহীদ হবে, কিন্তু বাংলাদেশ বেঁচে যাবে। এবং ওই বিপ্লব এই 5 আগস্ট বিপ্লবের মতো আর ব্যর্থ হবে না, ওটা হবে টেকসই। অতএব আরেকটা বিপ্লব লাগলেও এই যে 80 সিট অমুক তমুক, তারেক রহমান হবে ভারপ্রাপ্ত, শেখ হাসিনা কিছুই পারবে না, এগুলো হবে না। প্রয়োজনে এই নির্বাচন হবে না, ইউনূস সরকার আরো অনেকদিন ক্ষমতায় থাকবে, কিন্তু সুষ্ঠু নির্বাচন, বিপ্লবের রক্ষা, এটা করতেই হবে, এটা মাস্ট। নইলে তরুণ প্রজন্ম আবার জীবন দিতে রাস্তায় নেমে যাবে।